পৃষ্ঠা ৮০। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, আজব শহর কলকাতা। বাঁদিকে একটি ছবি আঁকা রয়েছে, তাতে এসপ্লেনেডে পুরনো বাড়ি, আরও অনেক পুরনো বাড়ি, পুরনো গাড়ি, ঘোড়ার গাড়ির ছবি রয়েছে। নিচে লেখা বিষয় সংক্ষেপ। কলকাতাকে সকলে আজব শহর বললেও শহরের সেই আজব চরিত্রের সঙ্গে প্রাবন্ধিকের কোনো পরিচয় ঘটেনি। হঠাৎই একদিন বৃষ্টি বিঘ্নিত শহরের রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি একটি ফরাসি বইয়ের দোকান দেখতে পান। বাঙালি প্রকাশকরা যেখানে ভালো বই বিক্রি হবে না বলে খারাপ উপন্যাস ছাপাতে বাধ্য হন, সেখানে লেখক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন সেই ফরাসি বইয়ের দোকানে কেবল ফরাসি বইই বিক্রি হচ্ছে। লেখকের উচ্চারণে ফরাসি শব্দের প্রয়োগ কিন্তু শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে তিনি ফরাসিতে কথা বলা শুরু করেন এবং দেখা যায় যে মেম সাহেব তাঁর ফরাসি ভাষা ব্যবহারকে বাহবা দিচ্ছেন, যা দেখে ফরাসি জাতির প্রতি লেখকের শ্রদ্ধা বেড়ে যায়। মহিলা ফরাসি দোকানদার যিনি ছিলেন তিনি জানান যে দোকানটি তাঁর বান্ধবীর। তাঁর অনুপস্থিতিতে তিনি শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের জন্যই দোকানে বসেছেন। এই দোকানে এক বাঙাল যুবকের কমার্শিয়াল আর্টের বইয়ের অনুসন্ধান লেখকের মনে ভরসা যোগায় যে বাঙালি তার মননের জায়গায় কিছুটা এগোতে পারছে। তিনি নিজে একটি বই হাতে পান যার বিষয় হিটলারের চরিত্র বর্ণন, এবং সেই বইটির সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রাবন্ধিক আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু কাকের ডাকে রাতভর হয়ে যাওয়ায় আপাতত সেই সময় তিনি পান না। পৃষ্ঠা ৮১। নামকরণ। আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক এই শহরের মধ্যে যে অদ্ভুত স্বভাব রয়েছে সেটাকে ধরার চেষ্টা করেছেন একটা বিশেষ ঘটনা ও অভিজ্ঞতাকে উপলক্ষ করে। এই শহরের রাস্তার ধারে তিনি একটি ফরাসি বইয়ের দোকান দেখতে পান। ফরাসি বই বিক্রি করে এখানে কেউ রোজগার করতে পারবে তা লেখক ভরসা করেননি, কিন্তু দোকানে ঢুকে দেখেন সেখানে শুধুই ফরাসি বইয়ের ভাণ্ডার, অন্য কোনো কিছুই নেই। শহরে একজন মহিলা ফরাসি দোকানদার কেবল ফরাসি বইকে সম্বল করে দোকান খুলেছেন তা ভাবতে আশ্চর্য লাগে লেখকের। ফরাসি ভাষায় সীমিত জ্ঞানে যখন তিনি সেই মহিলা দোকানদারের সঙ্গে কথা বলতে শুরু করেন, তখন তিনি জানতে পারেন যে দোকানটি তার বান্ধবীর। তার অনুপস্থিতিতেই তিনি দোকানে বসেছেন শুধু ফরাসি ভাষা ও সাহিত্য প্রচারের জন্য। একজন ফরাসি মানুষ সুদূর ফ্রান্স থেকে বইয়ের সম্ভার নিয়ে কলকাতায় এসে দোকান খুলেছেন, এই ঘটনা প্রাবন্ধিকের কাছে যেন এই শহরের আজব চরিত্রকেই স্পষ্ট করে তুলেছে। চুম্বক। মাঝখানে রয়েছে বৃত্ত, তাতে লেখা আজব শহর কলকাতা। এর থেকে উপরে বাক্সে একটা লাইন গেছে, বৃষ্টি বিঘ্নিত কলকাতা, ছাতা বর্ষাতি না থাকায় বাড়ি ফেরার সমস্যা, খরচের কারণে বাস ট্যাক্সিতে চড়তেও সমস্যা, এই সময় ফ্রেঞ্চ বুক শপ আবিষ্কার। এই বাক্স থেকে ডান দিকে তীরচিহ্ন নেমে গেছে আরেকটি বাক্সে, তাতে লেখা কলকাতায় ফরাসি বইয়ের বিক্রি কিভাবে সম্ভব তা নিয়ে সংশয়। সিদ্ধান্ত, ফরাসি বইয়ের আড়ালে হয়তো আছে চটুল বই। নিচের তীরচিহ্নটি নিচে নেমে আরেকটি বাক্সে গেছে, দোকানে প্রবেশ, অনুমান যথার্থ নয়, উপলব্ধি। প্রচুর ফরাসি বই, বাঙালির মতো করে বইগুলো সাজানো, কিছু অগোছালো। তীরচিহ্ন বাঁদিকের বাক্সে গেছে, লেখা ফরাসি মহিলা দোকানদারের সঙ্গে ফরাসিতেই কথাবার্তা। দোকানদার অত্যন্ত খুশি, কথাবার্তা দীর্ঘতর হতে থাকে। দোকানের প্রকৃত মালিক তার বান্ধবী। ফরাসি ভাষা সাহিত্য প্রচারের জন্য বান্ধবীর অনুপস্থিতিতে তার দোকানে বসা। তীরচিহ্ন উপরে গেছে, বাক্সে লেখা ভালো জিনিসের জন্য মানুষের হুজুগ কম, লেখকের উপলব্ধি। একটি বাঙাল ছেলেকে কমার্শিয়াল আর্টের বই কিনতে দেখে লেখকের আনন্দ, নিজের পছন্দসই বই পেয়ে আরও আনন্দ। শব্দার্থ ও টিকা। আজব, অদ্ভুত। সমীরণ, বাতাস।
বর্ষাতি, বৃষ্টির জলে ভেজা থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের পোশাক বিশেষ। তাগদ, শক্তি। ট্যাঁক, কোমরের কাপড়। মুনাফা, লাভ। খুশবাই, খুশবু, সুগন্ধি। লধ্র রেণু, লয়কা ধৈরফলা বৈষণ্য রয়াকার মূর্ধন্যয় হর্ষৌ, প্রসাধনী বিশেষ। ওষ্ঠ হাইফেন রাগ, প্রসাধনী বিশেষ। এন্তার, প্রচুর, যত্রতত্র, যেখানে সেখানে। টাইপরাইটার, এমন এক যন্ত্র যার সাহায্যে বোতাম টিপে কাগজে লেখা যায়। পরবর্তীতে বৈদ্যুতিক টাইপরাইটারও আবিষ্কৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার শোলস 1866 খ্রিস্টাব্দে প্রথম টাইপরাইটার আবিষ্কার করেছিলেন। আজকের পৃথিবীর কম্পিউটারের কিবোর্ডের নকশা টাইপরাইটারের অনুপ্রেরণাতেই করা হয়েছে। হরফ, অক্ষর। সিজিল, শৃঙ্খলা। পরশুরামের কেদার চাটুর্যে। পরশুরাম বন্ধনীর মধ্যে রাজশেখর বসু এর গল্পের এক বাস্তব চরিত্র। এই চরিত্রটি নানা অসম্ভব কাহিনীকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করত। পরশুরামের পৈতৃক বাড়িতে নিয়মিত যে আড্ডা বসত, লেখকের বহু গল্পের অনুপ্রেরণা ছিল সেই আড্ডা। আর সেই আড্ডারই অন্যতম চরিত্র ছিল এই কেদার চাটুর্যে। মুরব্বী, অভিভাবক। ডায়েন, DEIN, মুন্ড, MUND, SAGT, সেজড, NEIN, একটি বিখ্যাত স্যাক্সোফোন অর্কেস্ট্রা সঙ্গীত সৃষ্টি। 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত এই কম্পোজিশনটির রচয়িতা ছিলেন উইলি রোজেন। দুশ্মন, শত্রু, পৃষ্ঠা 82। কৈবল্যানন্দ, চরমানন্দ। ডডনং, মূর্খ, নির্বোধ। টুটিফুটি, মিশ্রকালের সমন্বয়ে তৈরি শরবতজাতীয় খাবার। এখানে ইংরেজি ও ফরাসি ভাষার মিশ্রণ বোঝাতে ব্যবহার করা হয়েছে। ইমন কল্যাণ, উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ বিশেষ। বরজ লাল, রবীন্দ্রনাথের সোনারতরীর গানভঙ্গ কবিতার চরিত্র বিশেষ। প্রতাপ রায়, রবীন্দ্রনাথের সোনারতরীর গানভঙ্গ কবিতার চরিত্র বিশেষ। গঙ্গা যাত্রা, মারা যাওয়া। ধেনো, ধান থেকে প্রস্তুত, দেশি মদ বিশেষ। শ্যাম্পেন, বিভিন্ন ধরনের সাদা আঙুর থেকে তৈরি পানীয় যার উৎপত্তি ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলে। 17 শতকে এর আবিষ্কার। আম্মতর, যুদ্ধাস্ত্র। এখানে লেখকের ফরাসি ভাষায় ফরাসি মহিলার মন জয় করার জন্য যুদ্ধাস্ত্র। ফর্দ, তালিকা। তুলসীদাস, 15-16 শতকের হিন্দু সন্ত এবং দার্শনিক তুলসীদাস এদেশে রামকথাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাঁর রচিত গ্রন্থের নাম রামচরিতমানস। রামলীলা নামক রামায়ণ ভিত্তিক লোকনাট্যের প্রচলন তুলসীদাসই করেছিলেন। জীবনের অধিকাংশ সময় তুলসীদাস বারাণসীতেই অতিবাহিত করেন। শুঁড়ি, মদ বিক্রেতা। বাঙ্গাল, পূর্ববঙ্গের বাঙালি। কমার্শিয়াল আর্ট, বাণিজ্যমুখী শিল্পকলা। খাসা, চমৎকার। নুরেনবার্গ, দন্তের নয় জফলা রস্য বৈষণ্য র দন্তের ন ব গয়রেফ। বন্ধনীর মধ্যে নুরম্বার্গ, বন্ধনী শেষ। জার্মানির অন্যতম বৃহত্তর শহর। যুদ্ধের পর নাৎসি বাহিনীর নেতাদের যুদ্ধাপরাধের বিচার এখানকার ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনালে হয়েছিল। ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এই যৌথ ট্রাইব্যুনালের শরিক। দলিল, দস্তাবেজ, প্রমাণপত্র। হিটলার, নাৎসি নিয়ন্ত্রিত জার্মানির একনায়কতান্ত্রিক শাসক। তার আগ্রাসী জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার অন্যতম কারণ ছিল। 1933 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন। হিটলারের উগ্র জাতীয়তাবাদী আগ্রাসনের কারণে প্রায় 60 লক্ষ ইহুদিকে নিহত হতে হয়, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। 1945 খ্রিস্টাব্দে তিনি আত্মহত্যা করেন। দুশ্মন, শত্রু। গৌরচন্দ্রিকা, ভূমিকা।
তাৎপর্য ব্যাখ্যা: সমীরণে পথ হারানোর মতোই হলো। ঝড় বৃষ্টিতে পথিক পথ হারায়। লেখক পথ হারাননি, কিন্তু পথে চলা তার কাছে এতই সমস্যার হয়ে দাঁড়ায় যে তা পথ হারানোর অনুভূতি নিয়ে আসে। কারণ বৃষ্টিতে লেখকের ছাতা অথবা বর্ষাতি ছিল না, ট্রামে চড়ার মতো শক্তিও শরীরে ছিল না, বাস কিংবা ট্যাক্সিতে অতিরিক্ত খরচের কারণে তিনি চড়তে পারতেন না। ফলে বাড়ি ফেরার চিন্তা তার কাছে পথ হারানোর মতোই মনে হয়েছিল। কথাটা যদি সত্যি হয় লধ্র রেণু ওষ্ঠ রাগ। বাঙালি প্রকাশকরা বলে থাকেন যে ভালো বইয়ের বিক্রি কম, ব্যবসা করার জন্য চটুল বা নিম্নরুচির বই ছাপাতে হয়। এই পরিপ্রেক্ষিতে লেখকের মনে হয়েছিল যে ফরাসি বইয়ের দোকানটি তার চোখের সামনে ছিল, তাদের পক্ষে এই কলকাতা শহরে বই বিক্রি করে মুনাফা করা সম্ভব নয়। ফলে তিনি ভেবেছিলেন যে সেই দোকানটি অনেকটা হাতির দাঁতের মতো। হাতির যেমন দৃশ্যমান দাঁতগুলি কার্যকরী নয়, তার জন্য রয়েছে লুকোনো দাঁত, সেরকমই ফরাসি বইয়ের দোকানের বাইরে ফ্রেঞ্চ কথাটি থাকলেও ভিতরে গিয়ে হয়তো পাওয়া যাবে খুশবাই, সাঁচের পীর, লধ্র রেণু বা ওষ্ঠ রাগের মতো চটুল বই। বাঙালির জাত্যাভিমানে অশুদ্ধ হয়ে যাবে। ফরাসি মেম সাহেবের কাছে একথা স্বীকার করতে কথকের অহং আহত হচ্ছিল যে তিনি ফরাসি ভাষাটা কোনো রকমে পড়তে পারলেও বলতে গেলে তার অবস্থা কহতব্য থাকে না। শেষ পর্যন্ত তিনি নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে যে মেম সাহেব যদি শহর কলকাতায় বসে বাংলা বা ইংরেজি না বলতে পারে, তাহলে ফ্রান্স থেকে 1000 মাইল দূরে দাঁড়িয়ে ইংরেজি মিশ্রিত ফরাসি বললে কোনো অপরাধী হবে না। 10 বছরের পুরনো পঞ্চমুখ হয়ে ওঠে। ফরাসি মেম সাহেব বইয়ের দোকানে লেখককে ফরাসিতেই কথা বলতে বলেছিলেন, কিন্তু ফরাসি ভাষায় কথা বলার বিষয়ে লেখক প্রত্যয়ী ছিলেন না। শেষ পর্যন্ত নিজেকে আশ্বস্ত করে তিনি কথা বলা শুরু করেন। রবীন্দ্রনাথের গানভঙ্গ কবিতায় বৃদ্ধ প্রতাপ রায় তার অতি বৃদ্ধ গায়ক বরজলালকে ইমন কল্যাণ রাগ ধরতে বলেছিলেন, কারণ তার গানেই তার আত্মার তৃপ্তি হতো। এখানেও লেখকের ফরাসি শুনে প্রতাপ রায়ের মতোই মেম সাহেব বাহবা দিতে থাকেন, এবং যা দেখে লেখকের মনে হয় যে ফরাসি জাতির গুণ হলো অনেক দোষের মধ্যে সামান্য কিছু ভালো দেখলেই তারা প্রশংসায় ভরিয়ে দেয়। আপনাদের আশীর্বাদে আর ফরাসি শ্যাম্পেন। শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকানে ঢুকে লেখক পরিচিত হন ফরাসি দোকানদারের সঙ্গে। সেই দোকানদার মহিলাটি কাজ চালানোর মতো ইংরেজি জানলেও লেখক তার সঙ্গে ভালো করে সংযোগ তৈরি করতে ফরাসিতে কথা বলতে শুরু করেন। বলা বাহুল্য সেই কথাবার্তার ব্যাকরণের বিশুদ্ধতা বা উচ্চারণের যথার্থতা বজায় রাখা সম্ভব ছিল না। তাই নিজেই ফরাসি ভাষার ব্যবহারকে কৌতুক করে লেখক নিজেই বলেছেন যে তা হলো ধেনো মার্কা, অর্থাৎ দেশি মদের লেবেল সাঁটা ফরাসি শ্যাম্পেন। পৃথিবীর কি অদ্ভুত বেচতে হয়। মন্তব্যটি করেছিলেন তুলসী দাস। তিনি পৃথিবীর এক অদ্ভুত নিয়মের কথা বলেছিলেন, তা হলো সুঁড়ি তালবস্যা চন্দ্রবিন্দু রস্য ডয়শূন্য রয় রস্যই। সুঁড়ি অর্থাৎ মদ প্রস্তুতকারক ও বিক্রেতা তার দোকানে জাঁকিয়ে বসে থাকে, আর সমস্ত লোক সেই দোকানে গিয়ে মদ কেনে। অন্যদিকে দুধওয়ালা, যে কিনা প্রকৃত পুষ্টিকর পানীয় সরবরাহ করে, তাকে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করতে হয়। কলকাতায় ফরাসি বইয়ের দোকানে ফরাসি বই বিক্রির প্রচেষ্টা দেখে লেখকের এমনটাই মনে হয়েছিল। পৃষ্ঠা 83। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1। প্রশ্ন মান 2। প্রশ্ন 1। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি। প্রাবন্ধিক কোন বিষয়ে প্রবন্ধ লেখার কথা ভেবেছিলেন? উত্তর: প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ছেলেবেলা থেকেই শুনে এসেছেন যে কলকাতা হলো আজব শহর, কিন্তু বৃদ্ধ বয়সেও তিনি তার প্রমাণ পাননি। এই নিয়ে তিনি একটা প্রামাণিক প্রবন্ধ লেখার কথা ভেবেছিলেন। প্রশ্ন 2।
যদিও পথ হারায়নি, তবু সমস্যাটা একই। এখানে প্রাবন্ধিক যে সমস্যার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: দুর্যোগে পথ না হারালেও সেই পথ হারানোর বেদনা প্রাবন্ধিকের মনের মধ্যে জেগে উঠেছিল। তার কারণ বৃষ্টিতে তার ছাতা কিংবা বর্ষাতি কোনোটাই ছিল না। ট্রামে চড়ার মতো শরীরের সক্ষমতাও ছিল না। খরচের ভয়ে তিনি বাস ট্যাক্সিও চড়তে চাননি। সুতরাং বাড়ি ফেরার চিন্তাটা তার কাছে পথ হারানোর বেদনার মতো মনে হয়েছিল। প্রশ্ন 3, কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। কেন লেখক একথা বলেছেন নিজের ভাষায় লেখো। উত্তর: বৃষ্টি বিঘ্নিত কলকাতা শহরে বাড়ি ফিরতে গিয়ে প্রাবন্ধিক সমস্যার মুখোমুখি হন। ছাতা কিংবা বর্ষাতি কোনোটাই ছিল না। ট্রামে ওঠার মতো শরীরের সক্ষমতাও ছিল না। খরচের ভয়ে বাস ট্যাক্সি চড়তেও নারাজ ছিলেন। এইসব কারণেই বাড়ি ফেরার চিন্তা লেখকের কাছে পথ হারানোর মতো মনে হয়েছে। প্রশ্ন 4, এমন সময় সব প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হয়েছিল এবং কিভাবে? উত্তর: প্রমাণ হয়ে গিয়েছিল যে কলকাতা আজব শহর। প্যারাগ্রাফ: কলকাতা শহরের রাস্তার ধারে যখন লেখক দেখেছিলেন সামনে বড় বড় হরফে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ, তখন ফরাসি বইয়ের সেই দোকান দেখে তার মনে হয়েছিল যে কলকাতা সত্যিই আজব শহর। 5, তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। উত্তর: কলকাতা শহরের রাস্তার পাশে হঠাৎ এক বৃষ্টি বিঘ্নিত দিনে লেখক আবিষ্কার করেছিলেন একটা ফরাসি বইয়ের দোকান এবং তার মনে হয়েছিল যে কোনো ফরাসি নিশ্চিতভাবে পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে এবং তার কাছে যে পয়সাটুকু আছে তা খোয়াবার জন্যই সে ফরাসি বইয়ের দোকান খুলেছে। প্রশ্ন 6, বাঙালি প্রকাশকরা বলেন। বাঙালি প্রকাশকরা কি বলেন? উত্তর: সৈয়দ মুজতবা আলী উল্লেখ করেছেন যে বাঙালি প্রকাশকেরা বলে থাকেন শুধু ভালো বই ছাপিয়ে অর্থ রোজগার করা যায় না, তার জন্য রদ্দি উপন্যাসও প্রচুর পরিমাণে প্রকাশ করতে হয়। 7, এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো, মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর: কলকাতার বুকে শুধু ফরাসি বই বিক্রি করে মুনাফা করা অসম্ভব। সেই কারণেই লেখকের মনে হয়েছিল যে তার চোখে পড়া ফরাসি বইয়ের দোকানটি বোধ হয় হাতির দাঁতের মতো, অর্থাৎ বাইরে ফরাসি বই কিন্তু তার আড়ালে লুকানো আছে অন্য কিছু, যেমন খুশবাই, সাঁঝের পীর, লধ্র রেণু, ওষ্ঠরাগ ইত্যাদি। প্রশ্ন 8, সেই ভরসায় ঢুকলুম। কোন ভরসার কথা বলা হয়েছে? উত্তর: কলকাতার ফ্রেঞ্চ বুকশপে ফরাসি বইয়ের আড়ালে খুশবাই, সাঁঝের পীর, লধ্র রেণু, ওষ্ঠরাগ ইত্যাদি পাওয়া যাবে, এই ভরসার কথা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন। প্রশ্ন 9, মহা মুশকিল এখানে কোন সমস্যার দিকে ইঙ্গিত করা হয়েছে? উত্তর: কলকাতার ফরাসি বইয়ের দোকানে মেম সাহেব ফরাসিতেই লেখকের সঙ্গে কথা বলতে উদ্যোগী হন, কিন্তু লেখক সেই কথাবার্তায় আড়ষ্ট ছিলেন। উল্টো দিকে মেম সাহেব যতবারই ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছেন, দেখা গিয়েছে যে তিনি লেখকের ইংরেজি ঠিকমতো বুঝতে পারছেন না। উল্লিখিত অংশে এই সমস্যার দিকেই ইঙ্গিত করা হয়েছে। প্রশ্ন 10, আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? উত্তর: ব্যাকরণের নিয়মকে অগ্রাহ্য করে এবং উচ্চারণের বিধি রক্ষা না করে কলকাতার ফরাসি বইয়ের দোকানের মহিলা ফরাসি দোকানদারের সঙ্গে প্রাবন্ধিক সাহসের সঙ্গে যেভাবে কথাবার্তা বলতে শুরু করেছিলেন তার পূর্ব ভূমিকা হিসেবেই কৌতুক করে তিনি উল্লিখিত প্রসঙ্গটি উত্থাপন করেছেন। প্রশ্ন 11, মেম সাহেব খুশ। এই মেম সাহেব কে? তিনি কি কারণে খুশি হয়েছিলেন? উত্তর:
উল্লিখিত অংশে মেম সাহেব বলতে কলকাতার ফরাসি বইয়ের দোকানের মহিলা দোকানদারকে বোঝানো হয়েছে। প্যারা, যেহেতু প্রাবন্ধিক দোকানে ঢুকে তার সঙ্গে ফরাসি ভাষায় কথা বলছিলেন, সে কারণেই মেম সাহেব অর্থাৎ ওই ফরাসি মহিলা দোকানদার খুশি হয়েছিলেন। 12, সে ভরসাও দিলেন। কে কি ভরসা দিয়েছিলেন লেখো। 1+1। উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীকে ভরসা দিয়েছিলেন কলকাতার ফ্রেঞ্চ বুক শপের মহিলা দোকানদার। প্যারা, তিনি সযত্নে লেখকের বইয়ের তালিকা টুকে নিয়েছিলেন এবং বই আসা মাত্র তাকে খবর দেবেন এই ভরসা দিয়েছিলেন। পৃষ্ঠা 84। প্রশ্ন 13, বইয়ের দোকান তাঁর নয়, বইয়ের দোকানটি কার? সেখানে বক্তার উপস্থিতির কারণ কি? 1+1। উত্তর, কলকাতার ফ্রেঞ্চ বুক শপের যে ফরাসি মহিলা দোকানদারকে প্রাবন্ধিক দেখেছিলেন, তিনি জানিয়েছিলেন যে দোকানটি আসলে তার বান্ধবীর। প্যারা, বান্ধবীর অনুপস্থিতিতে তিনি দোকান চালাচ্ছিলেন শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায়। প্রশ্ন 14, তুলসীদাস বলেছেন, তুলসীদাস কে ছিলেন? তিনি কি বলেছিলেন? 1+1। উত্তর, 16শ শতকের হিন্দু সন্ত ও কবি ছিলেন তুলসীদাস। তিনি রামচরিতমানস রচনা করেছিলেন। প্যারা, তুলসীদাস বলেছিলেন যে পৃথিবীর রীতি খুব অদ্ভুত। শুঁড়ি এখানে দোকানে জাঁকিয়ে বসে থাকে আর গোটা পৃথিবীর লোক তার দোকানে গিয়ে মদ কেনে। অন্যদিকে দুধওয়ালাকে দুধ বিক্রি করতে হয় মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে। প্রশ্ন 15, দোকানে ঢুকে জিজ্ঞেস করল, কে কি জিজ্ঞেস করেছিল? 1+1। উত্তর, এক বাঙ্গাল ছোকরা ফ্রেঞ্চ বুক শপে ঢুকেছিল এবং প্রশ্নটি করেছিল। প্যারা, সে জিজ্ঞাসা করেছিল যে সেখানে কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, প্রশ্নমান 3। প্রশ্ন 1, এমন সময় সপ্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়েছিল এবং কোন সময়ে? উত্তর, সৈয়দ মুজতবা আলীর আজব শহর কলকাতা প্রবন্ধে কলকাতা যে সত্যি আজব শহর তা প্রমাণ হওয়ার কথাই এখানে বলা হয়েছে। প্যারা, প্রবল বৃষ্টির মধ্যে ছাতা বর্ষাতিহীন প্রাবন্ধিক বাড়ি ফেরা নিয়ে সমস্যায় পড়েন। শারীরিক কারণে ট্রামে উঠতে পারছেন না, আবার বাস ট্যাক্সি চড়তে গেলে বেশি খরচ হয়ে যাওয়ার ভয়। সব মিলিয়ে তার মনের মধ্যে যখন একটা পথ হারানোর বেদনা জেগে উঠেছে, সেই সময় তিনি দেখেন সামনে বড় বড় হরফে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ। কলকাতা শহরে ফরাসি বইয়ের এই দোকান দেখে তার উপলব্ধি জন্মায় যে সত্যিই কলকাতা আজব শহর। প্রশ্ন 2, সামনে দেখি বড় বড় হরফে লেখা, কি লেখা ছিল তা দেখে প্রাবন্ধিকের মনে কোন ভাবনার জন্ম হয়েছিল? উত্তর, সৈয়দ মুজতবা আলী তাঁর আজব শহর কলকাতা প্রবন্ধের উল্লিখিত অংশে রাস্তার পাশে বড় বড় হরফে ফ্রেঞ্চ বুক শপ লেখা থাকতে দেখেছিলেন। প্যারা, প্রাবন্ধিকের মনে হয়েছিল যে কলকাতা সত্যিই আজব শহর। তিনি ভেবেছিলেন কোনো ফরাসি ব্যক্তি নিশ্চয়ই পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছেন এবং তার কাছে যেটুকু সঞ্চয় আছে তা নষ্ট করার জন্যই তিনি ফরাসি বইয়ের দোকান খুলেছেন। প্রশ্ন 3, কথাটা যদি সত্যি হয়, কোন কথা? প্রাবন্ধিক এখানে কোন সংশয় প্রকাশ করেছিলেন? উত্তর, বাঙালি প্রকাশকরা বলে থাকেন যে শুধু ভালো বই ছাপিয়ে অর্থ রোজগার করা যায় না, সেজন্য প্রচুর সংখ্যায় রদ্দি উপন্যাসও ছাপতে হয়। এই কথাটির প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। প্যারাগ্রাফ, বাঙালি প্রকাশকদের এই কথার পরিপ্রেক্ষিতেই প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কলকাতায় ফ্রেঞ্চ বুক শপ প্রতিষ্ঠার সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ভালো বই ছাপিয়ে যদি অর্থ রোজগার না করা যায়, তাহলে কেবল ফরাসি বই বিক্রি করে কিভাবে এই দোকানটি মুনাফা করবে
তা নিয়েই তার প্রবল সংশয় ছিল। প্রশ্ন 4, তাই আন্দাজ করলুম কোন পরিপ্রেক্ষিতে প্রাবন্ধিক কি আন্দাজ করেছিলেন? উত্তর, প্রকাশকরা যেখানে ভালো বই ছাপিয়ে অর্থ উপার্জন করতে পারবেন না বলে রদ্দি উপন্যাস ছাপানোর কথা বলেন, সেখানে কলকাতায় ফরাসি বইয়ের দোকান কি করে লাভ করবে তা নিয়ে লেখক সংশয়ী ছিলেন। এই পরিপ্রেক্ষিতেই তিনি সেই দোকানের উদ্দেশ্য সম্পর্কে কিছু আন্দাজ করেছিলেন। প্যারা, প্রাবন্ধিক আন্দাজ করেছিলেন যে ফরাসি বইয়ের দোকানটি সম্ভবত হাতির দাঁতের মতো, যা শুধু দেখবার জন্য, চিবোবার জন্য রয়েছে অন্য গোপন দাঁত। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ, তার ভিতরে গিয়ে পাওয়া যাবে খুশবাই, সাঁঝের পীর, লধ্র রেণু, ওষ্ঠরাগ ইত্যাদি চটুল বই। প্রশ্ন 5, আজব শহর কলকাতাই বটে, কেন প্রাবন্ধিকের এই ধারণা হয়েছে লেখো? উত্তর, কলকাতায় ফ্রেঞ্চ বুকশপ দেখে প্রথম থেকেই শুধু ফরাসি বই বিক্রি করে কিভাবে দোকানি মুনাফা করবে তা নিয়ে প্রাবন্ধিক সংশয়ী ছিলেন। তিনি প্রত্যাশা করেছিলেন যে দোকানে ফরাসি বইয়ের আড়ালে খুশবাই, সাঁঝের পীর, লধ্ররেণু, ওষ্ঠরাগ ইত্যাদি পাওয়া যাবে। এই ভরসায় দোকানে ঢোকার পরে তিনি বিস্মিত হয়ে দেখেন যে শুধু ফরাসি বই বিক্রি করেই দোকানদার পয়সা উপার্জন করতে চায়। দোকানে রয়েছে প্রচুর পরিমাণে ফরাসি বই, যার কিছু সাজানো, কিছু এলোমেলোভাবে ছড়ানো। দোকানদারের সেই সাহস দেখেই প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মনে হয়েছিল কলকাতা সত্যিই আজব শহর। পৃষ্ঠা 85। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, কার সম্পর্কে কথা বলা হয়েছে এবং কেন? 2+3। উত্তর, কলকাতার ফ্রেঞ্চ বুকশপের ফরাসি মহিলা দোকানদার সম্পর্কে প্রাবন্ধিক কথা বলেছেন। প্যারা, ফরাসি বইয়ের দোকানটিতে ছিল অজস্র ফরাসি বই, যার কিছু সাজানো গোছানো আর কিছু যেখানে সেখানে ছড়ানো, যা দেখে প্রাবন্ধিকের মনে হয়েছে যে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে, বাঙালি দোকানদারের মতোই বইগুলো সাজিয়েছে। প্রশ্ন 2, সুখ দুঃখের 2-4টা কথাও বলে ফেললেন, কে কি কথা বলেছিলেন লেখো। 2+3। উত্তর, সৈয়দ মুজতবা আলীর আজব শহর কলকাতা প্রবন্ধে সুখ দুঃখের 2-4টা কথা বলেছিলেন কলকাতার ফ্রেঞ্চ বুকশপের ফরাসি মহিলা দোকানদার। প্যারা, প্রাবন্ধিকের সঙ্গে ফরাসি ভাষায় কথা বলার আনন্দ সেই ফরাসি মহিলা দোকানদার বলেছিলেন যে মাত্র 3 মাস তিনি এদেশে এসেছেন, সে কারণে তিনি ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালানোর মতো জানেন। আর বইয়ের দোকানটি তাঁর এক বান্ধবীর নিজের নয়। সেই বান্ধবীর অনুপস্থিতিতে শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার করার জন্যই তিনি দোকানে বসেছেন। প্রশ্ন 3, বুঝলুম কথা সত্যি, প্রাবন্ধিক যে কথা সত্যি বলে বুঝেছিলেন তা নিজের ভাষায় লেখো। উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তাঁর আজব শহর কলকাতা প্রবন্ধে তুলসীদাসের একটি কথাকে সত্য বলে উপলব্ধি করেছিলেন। তুলসীদাস বলেছিলেন যে পৃথিবীর রীতি খুব অদ্ভুত, এখানে শুঁড়ি দোকানে জাঁকিয়ে বসে থাকে আর গোটা পৃথিবীর লোক সেখানে গিয়ে মদ কিনে আনে। অন্যদিকে যে দুধ স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, সেই দুধ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দুধওয়ালাকে বিক্রি করতে হয়। সেই রকমই পৃথিবীর শিল্প সংস্কৃতির পীঠস্থান প্যারিস থেকে ফরাসিদের নিজেদের সম্পত্তি বিক্রি করতে যেতে হচ্ছে অন্যান্য দেশে। প্রশ্ন 4, স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে, কে স্মরণ করিয়ে দিয়েছিল এবং এর তাৎপর্য কী? 2+3। উত্তর, ভোরের কাক কা কা ডাকে প্রাবন্ধিককে স্মরণ করিয়ে দিয়েছিল যে কলম ফুরিয়ে গিয়েছে। প্যারা, প্রকৃতপক্ষে প্রাবন্ধিকের আগ্রহ ছিল
নিউরেনবার্গের মোকদ্দমার দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে হিটলারের চরিত্র বর্ণন বিষয়ক একটা বইকে পাঠকের সঙ্গে পরিচয় করানো। এই বইয়ে স্পষ্ট ছিল হিটলার সম্বন্ধে তার শত্রুরা ফরাসিরা কি ভাবত সেটাও। কিন্তু গৌরচন্দ্রিকা অর্থাৎ বই বিষয়ে উপস্থাপনার ভূমিকা শেষ হতে না হতেই রাত শেষ হয়ে যায়। ফলে প্রাবন্ধিককে বাধ্য হয়ে সেদিনের মতো লেখা শেষ করতে হয়। প্রশ্ন 5, আমার মনে বড় আনন্দ হলো। কি দেখো কেন দেখে কেন প্রাবন্ধিকের মনে আনন্দ হয়েছিল? 3+2। উত্তর, কলকাতার ফ্রেঞ্চ বুক শপে লেখকের উপস্থিতিকালে একটি বাঙাল ছোকরা সেখানে এসেছিল এবং জিজ্ঞাসা করেছিল যে সেখানে কমার্শিয়াল আর্ট বিষয়ে কোনো বই আছে কি না, যা শুনে লেখকের মনে অত্যন্ত আনন্দ হয়েছিল। প্যারা, বাঙালি ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, এটাই ছিল লেখকের আনন্দের কারণ। তিনি অনুমান করেছিলেন যে বাঙালি আত্মিকভাবে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। প্রশ্ন 6, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? 2+3। HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHAC। উত্তর, বৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লেখক যখন দুশ্চিন্তাগ্রস্ত এরকম সময় তার চোখে আসে বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ। তা দেখে লেখকের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে কোনো ফরাসি নিশ্চিতভাবেই পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর তার যা সামান্য পয়সা আছে সেটাকে নষ্ট করার জন্য বইয়ের দোকান খুলেছে। অথবা এই দোকান হলো হাতির দাঁতের মতো শুধু দেখানোর জন্য, চিবানোর দাঁত রয়েছে লুকানো, অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ, ভিতরে গিয়ে পাওয়া যাবে খুশবাই, সাঁঝের পীর, লৌধ্ররেণু, ওষ্ঠরাগ ইত্যাদি। প্যারাগ্রাফ, দোকানের ভিতরে ঢুকে লেখক আশ্চর্য হয়ে দেখেন যে সেখানে শুধুই ফরাসি বই, যার কিছু সাজানো গোছানো এবং কিছু যত্রতত্র ছড়ানো। কলকাতার বাঙালি দোকানদারদের মতো করেই বইগুলো সাজানো রয়েছে। দোকানের ফরাসি মেম সাহেব ফরাসি ভাষাতেই লেখকের কাছে জানতে চেয়েছিলেন যে তিনি কী ধরনের বই চান। দীর্ঘকাল ফরাসিতে অনভ্যস্ত থাকায় লেখক ফরাসি ভাষায় কথোপকথনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু দোকানের মেম সাহেব লেখকের ইংরেজি ভালোভাবে বুঝতে পারছিলেন না, তাই লেখককে ফরাসিতে কথা বলার জন্য অনুরোধ করেন। এরকম পরিস্থিতিতে সাহস সঞ্চয় করে লেখক তাঁর 10 বছরের পুরনো অনভ্যাসকে টপকে ফরাসিতে কথাবার্তা শুরু করেন এবং মেম সাহেব তাতে বাহবা দেন। একে কথকের ফরাসি জাতির সহজাত উদারতা বলে মনে হয়। অতঃপর সেই দোকানদার মেম সাহেব লেখকের বইয়ের ফর্দ টুকে নেন এবং প্রতিশ্রুতি দেন বই আসা মাত্র লেখককে খবর দেবেন। কথাবার্তার সূত্রে জানা যায় যে বইয়ের দোকান প্রকৃতপক্ষে সেই মেম সাহেবের বান্ধবীর, তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় তিনি দোকানে বসে আছেন। এর মধ্যে এক বাঙালি যুবক কমার্শিয়াল আর্টের বইয়ের সন্ধান করতে আসায় লেখক আনন্দিত হয়ে পড়েন। এর মধ্যেই নুরেনবার্গের মোকদ্দমার দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে হিটলারের চরিত্র বর্ণন বিষয়ক একটা বই তিনি পেয়ে যান। পড়া চলছে পরের ফাইলে। 25শে বৈশাখ, সৈয়দ মুজতবা আলী।